ফাঁসলে সবাই ফাঁসবো। একটা কিছু করা দরকার। তুমি তোমার লোকজন ঠিক করো, আমি তো আছি। একটা কথা বলে দেব, তুমি যেমন পাক্কা খেলো তোমার ভাগ্যও কিন্তু। সাদিয়া কেন হঠাৎ মজিদ মেম্বরকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে, এর পেছনে সাদিয়ার কি উদ্দেশ্য রয়েছে? অন্যদিকে সাহেব জিনাতের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পরেও কেন তাকে বিয়ে করতে চাচ্ছে না, কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 9 নম্বর এপিসোডে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আপনারা যারা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রথম পর্ব থেকে শুরু করে 8 নম্বর এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন, তারা কিন্তু এই ধারাবাহিক নাটকটির 9 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন। তার পাশাপাশি 9 নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে সেই বিষয়ে কিন্তু আপনারা অ্যাডভান্স আপডেট চাচ্ছেন। তাই বন্ধুরা, আপনি যদি সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 9 নম্বর এপিসোড সবার আগে দেখতে চান, তার পাশাপাশি 9 নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে এবং 9 নম্বর এপিসোড কত তারিখে এবং কোন সময় আপলোড করা হবে সেই বিষয়ে জানতে চান, তাহলে কিন্তু আজকের ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটি দেখেছেন তারা কিন্তু জানেন যে এই ধারাবাহিক নাটকটি একটি ইসলামিক নাটক, যার ফলে এই ধারাবাহিক নাটকটি কিন্তু অনেক সুন্দর। বর্তমানে কিন্তু এই ধারাবাহিক নাটকটিতে আমরা অনেকগুলো ধামাকা ধামাকা এপিসোড দেখতে পেয়েছি এবং বিশেষ করে 9 নম্বর এপিসোড কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা 9 নম্বর এপিসোড থেকে আমরা জানতে পারবো সাদিয়া কেন হঠাৎ মজিদ মেম্বরকে বিয়ে করতে চাচ্ছে, অন্যদিকে সাহেব সে কেন জিনাতকে বিয়ে করতে চাচ্ছে না এবং সাহেব কি তাইলে চেয়ারম্যান বাড়িতে পুনরায় আবার ফিরে আসবে, কি ঘটবে 9 নম্বর এপিসোডে সেগুলো কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রথমে আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 9 নম্বর এপিসোডে কি কি ঘটতে চলেছে। এরপরে আমরা জানবো 9 নম্বর এপিসোড কত তারিখে এবং কোন সময় আপলোড করা হবে এবং কি করলে আপনি 9 নম্বর এপিসোড সবচেয়ে আগে দেখতে পারবেন। যারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 9 নম্বর এপিসোডের জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু 9 নম্বর এপিসোড থেকে দেখতে পারবেন সাদিয়া সে কিন্তু এবার বুঝতে পেরেছে যে তার বাবাকে অসুস্থ করানোর পেছনে মজিদ মেম্বর এবং তার খালা এবং খালু তারা কিন্তু জড়িত ছিল। খালা এবং খালু তারা হচ্ছে সম্পত্তির লোভে, অন্যদিকে মজিদ মেম্বর সে কিন্তু চেয়ারম্যান হতে চায়, অন্যদিকে সাদিয়াকে সে কিন্তু পছন্দ করে। এই কারণে সাদিয়াকে সে বিয়ে করার জন্য তার বাবাকে অর্থাৎ পথের কাঁটাকে কিন্তু সরিয়ে দিতে চাচ্ছে। এই বিষয়টি সাদিয়া যখন বুঝতে পারে সে কিন্তু এখন মজিদ মেম্বরের মন মতন করে চলার চেষ্টা করবে এবং সে কিন্তু মজিদ মেম্বরকে বলেছে আমি আপনাকে বিয়ে করতে চাই, তবে আমি আপনাকে বিয়ে তখনই করব যখন আমি জানতে পারবো এই যে ষড়যন্ত্রগুলো করা হয়েছে এই ষড়যন্ত্রগুলোর পেছনে কারা কারা জড়িত আছে। তখন কিন্তু মজিদ মেম্বর সে নিজের কথা বলবে না, অন্যদিকে খালা এবং খালু তাদেরকে কিন্তু সে ফাঁসিয়ে দেবে। মজিদ মেম্বর কিন্তু খালা এবং খালুকে বলেছিল যে তাদেরকে সে 10 বিঘা সম্পত্তি দেবে, প্রতি বিঘা সম্পত্তির দাম হচ্ছে 1 কোটি টাকার উপরে। আমরা কিন্তু এই নাটকটি যারা দেখেছি তারা কিন্তু জানি যে মজিদ মেম্বর শয়তান প্রকৃতির লোক, সে কিন্তু খালা এবং খালুকে কোনো ধরনের সম্পত্তি দেবে না। সে চাইবে চেয়ারম্যানের যত সম্পত্তি আছে সেটা সাদিয়াকে বিয়ে করার পরে নিজে ভোগ দখল করে নিতে। এই কারণে কিন্তু সে এক প্রকার খালা এবং খালুকে ব্যবহার করতেছে। তার প্রধান টার্গেট হচ্ছে সে সাদিয়াকে বিয়ে করবে এবং চেয়ারম্যানের সমস্ত সম্পত্তি সে আত্মসাৎ করবে। অন্যদিকে কিন্তু আমরা দেখেছিলাম মজিদ মেম্বর সে কিন্তু রিজিক খালুকে দিয়ে গুদাম ঘরের চাবি চুরি করে আনতে বলেছিল, কিন্তু খালু সে কিন্তু চাবির একটি ডুপ্লিকেট কপি বানিয়ে নিয়ে আসে। এরপরে কিন্তু সেটা মজিদ মেম্বরের হাতে তুলে দেয়। মজিদ মেম্বর যখন চাবিটা হাতে পায় এরপরে কিন্তু সে গুদাম ঘরে যায় এবং গুদাম ঘর থেকে মালামাল সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে আসে। যখন সাদিয়া এই বিষয়টিকে বুঝতে পারে এরপরে কিন্তু তাদের গুদাম ঘর থেকে কারা এই সমস্ত মালামাল লুট করেছে সেটা সে জানতে চাইবে এবং সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু এবার সে মজিদ মেম্বরের মন মতন করে চলার চেষ্টা করবে এবং সে কিন্তু মজিদ মেম্বরকে অলরেডি বলেছে যে তাকে সে বিয়ে করবে। অন্যদিকে সাহেব তাকে কিন্তু এখন যে সে বর্তমানে কাজ করতেছে সেখানকার মহাজন তার অনেক ভালো লেগেছে, কেননা সাহেব হচ্ছে খুবই ভদ্র এবং ধার্মিক একজন লোক। সে কিন্তু মনে মনে তার মেয়ে জিনাতের জন্য এরকমই একটা ছেলে খুঁজতেছিল। সে কিন্তু এখন সাহেবকে বিয়ের কথা বলবে। সাহেব কিন্তু জিনাতকে বিয়ে করতে চাইবে না এবং সে কিন্তু বিয়ে করতে না করে দেবে। বিষয়টি কিন্তু জিনাতের অনেক বেশি খারাপ লাগবে, এই কারণে সে কিন্তু সাহেবদের বাড়িতে আসবে। সাহেব কিন্তু তাকে আবার অপমান করে এক প্রকার তাড়িয়ে দেবে। অন্যদিকে লোকমান সে এখন সমস্ত বিষয়টি বুঝতে পারার পর সাহেবের কাছে খবর পাঠাবে। যখন সাহেব জানতে পারবে যে চেয়ারম্যান বাড়ির অবস্থা এইরকম হয়ে রয়েছে এরপরে কিন্তু সাহেব আবার চেয়ারম্যান বাড়িতে আসবে। কিন্তু সাহেব যখন চেয়ারম্যান বাড়িতে আসবে তখন কিন্তু খালা খালু এবং অন্যদিকে মজিদ মেম্বর তারা কিন্তু
ষড়যন্ত্র করে আবার নতুন ভাবে সাহেবকে ফাঁসিয়ে দিতে চাইবে, কিন্তু সাহেবকে তারা কোনোভাবেই ফাঁসাতে পারবে না। অন্যদিকে চেয়ারম্যান সে কিন্তু এখন অনেকটা সুস্থ হয়ে রয়েছে। সুস্থ হওয়ার পরে সাদিয়া যে মজিদ মেম্বরকে বিয়ে করতে চাচ্ছে এই বিষয়টি কিন্তু তার একদমই ভালো লাগেনি। সে কিন্তু সাদিয়াকে বলেছে যে তুই যদি এর থেকে সাহেবকে বিয়ে করে নিতি আমি অনেক বেশি খুশি হতাম, আমার কোনো ধরনের সমস্যা ছিল না, কিন্তু তুই এখন মজিদ মেম্বরের মতন একজন খারাপ লোককে বিয়ে করতে চাচ্ছিস, এই বিষয়টি কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি না। সাদিয়া কিন্তু তখন কোনো কিছুই বলবে না। সাদিয়া কিন্তু খালা এবং খালু অন্যদিকে মজিদ মেম্বর তাদেরকে হাতে নাতে ধরার জন্য একটা নতুন কৌশল অবলম্বন করবে। সাহেবের মা এবং বোন তারা যখন জানতে পারবে সাহেব জিন্নাতকে বিয়ে করতে চাচ্ছে না তখন কিন্তু তারা অনেক বেশি শকড হবে এবং এরপরে কিন্তু তারা সাদিয়ার বিষয়টাও জানতে পারবে। এই কারণে কিন্তু সাহেবের বোন সাহেবকে জিজ্ঞেস করবে তুমি কি কারণে জিনাত আপুকে বিয়ে করতে চাচ্ছ না, এটা কিন্তু আমরা জেনে গিয়েছি। এই কথাগুলো শোনার পরে কিন্তু সাহেবের কোনো কিছুই করার থাকবে না। সে কিন্তু আমরা জানি যে মনে মনে সাদিয়াকে পছন্দ করে, অন্যদিকে সে কিন্তু চেয়ারম্যানকে অনেক বেশি ভালোবাসে, এই কারণে সবসময় সে কিন্তু চেয়ারম্যানের কথাই চিন্তা করে। অন্যদিকে সাদিয়া সে কিন্তু এখন অনেক ভালো হয়ে গিয়েছে। সে কিন্তু নিজের ভুলটি বুঝতে পেরেছে। সে যে সাহেবকে ভুলভাল কথা বলে এবং মিথ্যা একটা অপবাদ দিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এই কারণে সে কিন্তু অনুতপ্ত এবং সে কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে। সে কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস সে কিন্তু নামাজ পড়ে তার বাবার জন্য দোয়া করে। এইদিকে মজিদ মেম্বর সে কিন্তু গিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করবে এবং জিজ্ঞেস করবে আমি তো এখন সাদিয়াকে বিয়ে করতে চাই, আপনি কি এই বিষয়টি মেনে নিয়েছেন? যেহেতু সাদিয়া মজিদ মেম্বরকে বিয়ে করতে চাই এই কারণে কিন্তু চেয়ারম্যানও কোনো কিছু বলে না। সে বলে হ্যাঁ আমি রাজি আছি। এই কথাটা শোনার পরে কিন্তু মজিদ মেম্বর আবার সাদিয়ার সাথে দেখা করে। সাদিয়ার সাথে দেখা করার পরে সে কিন্তু সাদিয়াকে বলে যে চেয়ারম্যান চাচাও আমাদের বিয়ের বিষয়টা মেনে নিয়েছে, আমি যে কি খুশি সাদিয়া সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সাদিয়া কিন্তু এখন এক প্রকার টোপ ফেলে বসে রয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়েই কিন্তু সে খালা খালু অন্যদিকে মজিদ মেম্বরকে জালে ফাঁসাবে এবং তারপরে পুলিশের হাতে তুলে দেবে। অন্যদিকে সাহেব সে কিন্তু চেয়ারম্যান বাড়িতে ফিরে আসবে, যার ফলে কিন্তু সাদিয়া একটু সাহস পাবে। খালা এবং খালু তারা কিন্তু বিষয়টি বুঝতেই পারবে না যে তাদের সাথে কি হয়ে গেছে, কেননা মজিদ মেম্বারও কিন্তু তাদের সাথে বেইমানি করবে এবং চেয়ারম্যান কিন্তু আস্তে আস্তে রিজিক এবং রানী তারা যে শয়তানি করে তাকে অসুস্থ করেছিল এবং সাদিয়াকে মজিদের সাথে বিয়ে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছে এই বিষয়টি এখন চেয়ারম্যান আস্তে আস্তে বুঝতে পারবে, যার ফলে কিন্তু সেও তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। অন্যদিকে জিনাত সেও কিন্তু একটা ভদ্র মেয়ে, তার বিষয়টি তাহলে কি হবে? আমরা কিন্তু দেখেছি যে চাকর লোকমান তার সাথে কিন্তু জিনাতের বিয়ে হবে, সাহেবের সাথেই সাদিয়ার বিয়ে হবে। এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু কাহিনী আপনারা দেখতে পারবেন। এর থেকে বড় ধামাকা আপনাদের জন্য 9 নম্বর এপিসোডে অপেক্ষা করতেছে। আপনারা যারা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রতিটি এপিসোড দেখেছেন তারা কিন্তু জানেন যে এটা একটা ইসলামিক নাটক। বিশেষ করে সাহেব অর্থাৎ ইফতিকার ইফতি এখানে কিন্তু অভিনয় করেছেন নায়কের চরিত্রে। অন্যদিকে সাগরিকা ইসলাম সে হচ্ছে সাদিয়ার চরিত্রে অভিনয় করেছে। আমার কিন্তু পার্সোনাল ভাবে সাহেব অর্থাৎ ইফতিকার ইফতি ভাইয়ের অভিনয় অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের যদি সাহেবের অভিনয় ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অন্যদিকে লোকমান তার অভিনয় কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কিন্তু লোকমানের অভিনয় অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া আপনি যদি ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের নাটকগুলো নিয়মিত দেখে থাকেন এবং সাহেব নামে গোলাম এই নাটকটির প্রথম এপিসোড থেকে শুরু করে প্রতিটি এপিসোড দেখে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কিন্তু এই নাটকটিকে অনেক বেশি ভালো লাগে। আপনার ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটি লাইক অবশ্যই করতে হবে। তাছাড়া কিন্তু এইরকম ঈগল টিমের আরো অনেকগুলো ইসলামিক নাটক সামনে আসতে যাচ্ছে, সেই সমস্ত নাটকগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করে দেব। যাই হোক বন্ধুরা, এছাড়াও কিন্তু আমরা 9 নাম্বার এপিসোডে আরো কিছু ধামাকা বিষয় দেখতে পারবো। সেগুলো হচ্ছে লোকমান সে কিন্তু খালাকে আগে থেকেই সন্দেহ করত, কেননা খালা যখন থেকে ওষুধ খাওয়াচ্ছে এরপর থেকেই কিন্তু চেয়ারম্যান সাহেব অসুস্থ হয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু সে এখন একটু নজরদারি করতেছিল। এরপরে সে কিন্তু সাদিয়ার কাছে এই বিষয়টি খুলে বলে যে আমার কোনো অপরাধ নেবেন না, আপনি একটা বিষয় লক্ষ্য করতেছেন কিনা আমি জানি না, তবে এরপর থেকে অবশ্যই আপনি চেয়ারম্যান সাহেবকে ওষুধ খাওয়াবেন, কেননা খালা সে ওষুধ খাওয়ানোর পর থেকেই কিন্তু চেয়ারম্যান সাহেব অসুস্থ হয়ে যাচ্ছে। খালা সে হচ্ছে অশিক্ষিত মানুষ, কি ওষুধ খাওয়াতে গিয়ে কি ওষুধ খাওয়ায় সেটাও সে নিজেও হয়তো জানে না। অন্যদিকে এই বিষয়টি কিন্তু সাদিয়া এখন নিজেও বুঝতে পারে, সেও কিন্তু বলে যে হ্যাঁ এটা তো আমি লক্ষ্য করিনি, এরপর থেকে আমি অবশ্যই বাবাকে ওষুধ খাওয়াবে। লোকমান তুই এক কাজ করিস, তুই একটু খালার উপর নজর রাখিস, যদি তেমন কোনো কিছু দেখতে পাস তাইলে কিন্তু সেটা অবশ্যই আমাকে জানাবি, আমিও নিজের থেকে বিষয়টিকে লক্ষ্য রাখবো এবং এরপর থেকে আমি নিজে বাবাকে ওষুধ খাওয়াবো। অন্যদিকে জিনাত সে কিন্তু পায়ে ব্যথা পেয়েছিল, এই কারণে কিন্তু সাহেব জিন্নাতকে নিয়ে বাড়িতে আসে। যখন জিন্নাতকে নিয়ে সাহেব বাড়িতে আসে তখন কিন্তু জিন্নাতের মা দেখতে পায় জিন্নাত অসুস্থ,
এই কারণে কিন্তু সে তাড়াতাড়ি ছুটে জিনাতের কাছে আসে এবং জিজ্ঞেস করে জিনাতের কি হয়েছে। তখন কিন্তু সাহেব বলে সামান্য একটু ব্যথা পেয়েছে। সাথে সাথে কিন্তু জিনাতের মা মহাজনকে খবর দিতে বলে। তখন কিন্তু সাহেব বলে কোনো টেনশন করা লাগবে না, সে একটু পরে আরতের উদ্দেশ্যে যাবে, তখন গিয়ে সে সমস্ত কিছু তাকে খুলে বলবে। তখন কিন্তু জিনাত বলে যে সাহেব ভাই অনেকদিন পরে আমাদের বাড়িতে এসেছে, তাকে অবশ্যই কোনো কিছু খেয়ে যেতে বলবে। তখন কিন্তু জিনাতের মা বলে যে বাবা তুমি ফ্রেশ হয়ে নাও এবং উজু করে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি, এরপরে তোমার মহাজনের জন্য তুমি খাবারও নিয়ে যেও। এইদিকে সাদিয়া যখন সাহেব বাড়ি থেকে চলে এসেছে এবং প্রতিকূল পরিবেশের শেষে সে কিন্তু এখন আগের থেকে অনেক ভদ্র এবং শান্ত হয়ে গিয়েছে। সে কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজ পড়ার পরে সে কিন্তু সাহেবের সাথে যে ধরনের অন্যায় করেছে এই কারণে আল্লাহর দরবারে ক্ষমা চায়। অন্যদিকে তার বাবার জন্য কিন্তু দোয়া প্রার্থনা করে এবং আমরা কিন্তু দেখেছিলাম সাহেব সেও কিন্তু এমনিতেই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজ পড়ার পরে সে কিন্তু তার হুজুরের জন্য দোয়া করতে থাকে, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। অন্যদিকে খালা এবং খালু তারা কিন্তু সাদিয়ার সাথে মজিদ মেম্বরকে বিয়ে দিতে চায়। এই কারণে কিন্তু খালু প্রথম সাদিয়াকে জিজ্ঞেস করে তুমি বর্তমানে কি করতেছো, লেখাপড়া যদি না করো তাহলে তাড়াতাড়ি বিয়ে করে নাও, শুধু শুধু সময় কেন নষ্ট করতেছো, এবং তোমার বাবার যত সম্পত্তি আছে এই সম্পত্তিগুলো দেখে শুনে রাখার জন্য অবশ্যই একজন প্রভাবশালী লোকের প্রয়োজন। আমার মতে মজিদ হচ্ছে তোমার জন্য যোগ্য পাত্র। এই কথাটি শোনার সাথে সাথে কিন্তু সাদিয়া অনেক বেশি রেগে যায়। সে বলে যে আমি মজিদকে ভালোভাবেই চিনি, ওর মতন একজন খারাপ লোককে আমি কোনোভাবেই বিয়ে করব না। আর হ্যাঁ খালা এবং খালু আপনারা তো অনেকদিন যাবৎ আমাদের বাড়িতে এসেছেন, প্রায় 2 মাস হয়ে গেছে, আপনাদের কি নিজেদের সংসার বলে কিছু নেই? আপনারা এবার বাড়ি চলে যান এবং আপনাদের সংসার গুছিয়ে নেন। কাল বাদে পরশু আপনারা আমাদের বাড়ি থেকে চলে যাবেন। আমি আমার সংসার ভালোভাবে গুছাতে পারি এবং কি করলে আমার ভালো হবে সেটা আমি নিজেই ভালোভাবে বুঝি। এই কারণে আমার বিয়ে নিয়ে অথবা আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। এদিকে জিন্নাত সে কিন্তু মনে মনে এখন সাহেবকে পছন্দ করে, যে বিষয়টি সাহেব বুঝতে পারার পরে সে কিন্তু এখন অনেক বেশি রেগে আছে জিনাতের উপর। অন্যদিকে জিনাত সে কিন্তু সাহেবের সাথে দেখা করার জন্য সাহেবের বাড়িতে চলে আসে, যে বিষয়টি সাহেবের কিন্তু একদম ভালো লাগে না। সে কিন্তু জিনাতের মুখের উপর বলে দেয় মালিক এবং গোলামদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে না, আমি আপনাকে পছন্দ করি না, আপনি আমাদের বাড়ি থেকে চলে যাবেন। এরপরে কিন্তু জিনাত সেখান থেকে মন খারাপ করে চলে আসে। অন্যদিকে সাহেবের মা সে কিন্তু সাহেবকে বলে বাবা তোমার এমন ভাবে জিনাতের সাথে ব্যবহার করা উচিত হয়নি। তখন কিন্তু সাহেব বলে যে আমি যে কাজটি করেছি সেটা ভেবেচিন্তেই করেছি, কেননা এতে আমার এবং জিনাতের প্রত্যেকেরই ভালো। গরিব হয়ে কখনো বড় লোকদের দিকে তাকাতে নেই এবং জিনাতের এর থেকে মঙ্গল হবে এবং মাঝে মাঝে দুঃখ পাওয়ার দরকার আছে, তা না হলে মানুষ বুঝতে পারে না যে কষ্টের কেমন দাম। এইদিকে খালা যখন রাতে চেয়ারম্যান সাহেবকে ওষুধ খাওয়াতে আসে তখন কিন্তু সেখানে প্রথমে লোকমান আসে, এরপরে কিন্তু সাদিয়া আসে। সাদিয়া আসার পর সে কিন্তু খালাকে বলে আজকে দিনে আমি ওষুধ খাওয়াবো। যে বিষয়টি শুনে কিন্তু খালা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কিন্তু প্রতিনিয়ত চেয়ারম্যানকে লো প্রেসারের ওষুধ খাওয়াতো, যার ফলে কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়েছিল। সে যখন বুঝতে পারে সে ধরা পড়ে যাবে তখন কিন্তু সে যে ওষুধটি চেয়ারম্যানকে সে অতিরিক্ত খাওয়াতো সেটাকে লুকিয়ে ফেলে। অন্যদিকে সাদিয়ার কাছে সে কিন্তু ওষুধের বাক্স তুলে দেয়। তখন কিন্তু সাদিয়ার প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো মিলিয়ে নেয়। সে কিন্তু দেখতে পায় সমস্ত ওষুধগুলো ঠিক আছে। অন্যদিকে খালা সে কিন্তু লো প্রেসারের ওষুধগুলোকে খাটের নিচে লুকিয়ে রাখে। এরপরে কিন্তু খালা কঠিন একটা অভিনয় করে চেয়ারম্যানের সামনে, সেটা হচ্ছে সে কিন্তু বলে যে সাদিয়া তুই আমাকে সন্দেহ করতেছিস, তোর মার নিজের বোনকে তুই কিভাবে সন্দেহ করতে পারিস? এরপর থেকে তুই এই ওষুধ খাওয়াবি, আমি আর দুলাভাইকে কোনো ধরনের দেখাশোনা করবো না। এরপরে কিন্তু চেয়ারম্যান সাদিয়াকে বলে তুই তোর খালার কাছে মাপ চাবি। এরপরে কিন্তু সাদিয়া অনিচ্ছা সত্ত্বেও খালার কাছে মাপ চেয়ে নেয়, কিন্তু মনে মনে সে কিন্তু খালাকে ঠিকই সন্দেহ করে এবং খালাকে কিন্তু সে হাতে নাতে ধরবে। এই কারণে এখন থেকে চোখ কান খোলা রাখবে। এরপর কিন্তু খালা সেখান থেকে চলে যায়। সাদিয়া কিন্তু চেয়ারম্যান সাহেবকে ওষুধ খাওয়ায়। তখন চেয়ারম্যান জিজ্ঞেস করে তুই কেন তোর খালার সাথে এরকম ব্যবহার করতেছিস? তখন কিন্তু সাদিয়া চেয়ারম্যানকে বলে যে বাবা তোমার একটু সেবা যত্ন করার আমাকে সুযোগ দাও, আমি চাই নিজের হাতে তোমার সেবা যত্ন করতে। এইদিকে খালা এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে তাড়াতাড়ি কিন্তু রুমে চলে আসে এবং তার স্বামী রিজিক খালুকে বলে যে সে আজকের দিনে হাতে নাতে প্রায় ধরা পড়েই গিয়েছিল, একটুর জন্য বেঁচে গিয়েছে। আমাদের তো এই প্ল্যানটি ফেল হয়ে গেছে, এরপরে আমরা কি করতে পারি? তাড়াতাড়ি যদি মজিদের সাথে সাদিয়ার বিয়ে দিতে না পারি তাহলে তো আমাদের সমস্ত কিছুই হাত থেকে বেরিয়ে যাবে। এরপরে কিন্তু খালু বলে আমি কালকে দিনেই মজিদের সাথে গিয়ে দেখা করব এবং পরবর্তীতে কি করা যায় এই বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করব। এইদিকে জিন্নাতের মা সে কিন্তু সাহেবকে ডেকে পাঠায়। সাহেব যখন মহাজনদের বাড়িতে আসে তখন কিন্তু জিনাতের মা তাকে বলে জিনাত এতদিন অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, তুমি জিনাতকে নিয়ে কলেজে দিয়ে আসো। তখন কিন্তু সাহেব যেতে চায় না, এই কারণে কিন্তু জিনাত রেগেই একা চলে যেতে চায়। এরপরে কিন্তু সাহেব পিছু পিছু তার যায় এবং জিনাতকে বলে চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে
এগিয়ে আসি। এরপরে কিন্তু জিনাত সাহেবকে বলে, আচ্ছা আপনি কি আমার সাথে হাঁটতে অথবা রিক্সায় ঘুরে বেড়াতে ঘৃণা করেন? তখন কিন্তু সাহেব বলে, আমি মানুষ হয়ে কিভাবে মানুষকে ঘৃণা করতে পারি? আমি ছোটবেলা থেকে সবসময় মাটির দিকে তাকিয়ে হেঁটেছি, অনেক ছেলে আমাকে প্রপোজ করেছে, আমি কারো দিকে কখনো ফিরে তাকাইনি, কিন্তু আজকে আপনি আমাকে এরকম কথা বলতে পারলেন। এরপরে কিন্তু সাহেব জিনাদের কাছে ক্ষমা চায়। অন্যদিকে খালা এবং খালু তারা কিন্তু একটা পাক্কা প্ল্যানিং করে, সেটা হচ্ছে তারা কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার আগে চেয়ারম্যানের সাথে গিয়ে দেখা করে। প্রথমে কিন্তু খালা বলে যে অনেকদিন তো দুলাভাই আপনার সেবা করলাম, এখন আমরা বাড়িতে চলে যাই। তখন কিন্তু চেয়ারম্যান বলে যে কেন তোমরা এত তাড়াতাড়ি চলে যাবো, আর কদিন থাকো, আমি তো অসুস্থ ছিলাম এই কারণে তোমাদের খাতির যত্ন করতে পারিনি। তখন কিন্তু রিজিক খালু বলে যে আমরা তো থাকতেই চেয়েছিলাম, কিন্তু সাদিয়া চায় না আমরা এখানে থাকি, সাদিয়া আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। তখন কিন্তু সাদিয়া সেখানে আসে এবং চেয়ারম্যান কিন্তু বলে যে তোমাদের এখান থেকে যেতে হবে না, তোমরা অবশ্যই এখানে থাকো। তখন কিন্তু সাদিয়া বলে, খালা এবং খালু তো দীর্ঘদিন যাবত আমাদের বাড়িতে এসেছে, তাদেরও তো নিজেদের সংসার আছে, তারা এবার বাড়ি যাক এবং নিজেদের সংসার গুছাক। তখন কিন্তু খালা বলে যে তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেটা ম্যানেজ করেই দুলাভাইয়ের সেবা যত্ন করার জন্য এসেছি। এরপরে কিন্তু চেয়ারম্যান বলে তোমাদের যেতে হবে না, তোমাদের যতদিন ইচ্ছে তোমরা এখানে থাকো। এইদিকে সাদিয়া সে কিন্তু তার বাবাকে যে ভুলভাল ওষুধ খাওয়ানো হতো সেগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। সে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানতে পেরেছে তার বাবাকে যে ওষুধগুলো খাওয়ানো হতো সেগুলো হচ্ছে লো প্রেশারের ওষুধ। এর ফলে কিন্তু তার বাবা এতদিন যাবৎ অসুস্থ ছিল। এই বিষয়টি কিন্তু সাদিয়া জানার পরে সে কিন্তু তার খালার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি যে আমার বাবাকে এই সমস্ত ওষুধগুলো খাওয়াতে, সেটা কিন্তু আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। তখন কিন্তু খালা এই সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করে, সে বলে ডাক্তার হয়তো ভুলভাবে তো এই ওষুধগুলো দিয়েছিল। তখন কিন্তু সাদিয়া বলে, না তুমি এই ওষুধগুলো দিতে আমি সেটা জানি। এই কথা শোনার পরে যখন খালা বুঝতে পারে তাদের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে সাদিয়ার কাছে, তখন কিন্তু খালা বলে, বুঝলি তো সাদিয়া আমি কত বড় প্লেয়ার। তখন কিন্তু সাদিয়া বলে, আমিও তোমার ভাগ্নি, আমিও কিন্তু কম যাই না, তোমাকে আমি হাতে নাতে ধরেই ছাড়বো। অন্যদিকে কিন্তু সাদিয়াদের গুদাম ঘরে মসজিদ মেম্বার চুরি করে, এই কারণে কিন্তু সাদিয়া সমস্ত বিষয়টিকে ধরার জন্য এখন নতুন একটি নাটক সাজায়। সেটা হচ্ছে সে এখন মসজিদ মেম্বারকে বিয়ে করতে চায়, তবে বিয়ে করার জন্য সে কিন্তু শর্ত রাখে কারা কারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত সেটাকে স্বীকার করতে হবে। যখন মসজিদ মেম্বার এই সমস্ত ঘটনাটিকে স্বীকার করবে, সাথে সাথে কিন্তু সাদিয়া পুলিশ এনে তাদেরকে ধরিয়ে দেবে। অন্যদিকে সাহেব সেও কিন্তু এখন চেয়ারম্যান বাড়িতে ফিরে আসবে। যখন চেয়ারম্যান বাড়িতে ফিরে আসবে তখন কিন্তু চেয়ারম্যান তার সমস্ত ভুল বুঝতে পেরেছে, সাহেবের কাছে ক্ষমা চেয়ে নেবে। অন্যদিকে সাদিয়া সেও কিন্তু তার সমস্ত ভুলগুলো বুঝতে পারবে। এরপরে কিন্তু সাহেবের সাথে সাদিয়ার বিয়ে হবে। অন্যদিকে খালা খালু এবং মসজিদ মেম্বার তারা কিন্তু তাদের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র করবে। কি ষড়যন্ত্র করবে সেটা কিন্তু আমরা 10 নম্বর এপিসোডে দেখতে পারবো। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এখন 9 নম্বর এপিসোড দেখবেন। 9 নম্বর এপিসোড কোনোভাবেই মিস করবে না। 9 নম্বর এপিসোডে কিন্তু অনেক বড় বড় ধামাকা থাকবে। এখন আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 9 নম্বর এপিসোড আপনারা কত তারিখে এবং কোন সময়ে দেখতে পারবেন। তার আগে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ অথবা পূর্বাস থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই কমেন্ট করার সময় আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনার নাম কি সেটা অবশ্যই লিখে যাবেন। যদি আপনি সুন্দর একটি কমেন্ট করেন আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ব, প্লাস আপনার নাম কি এবং আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনি যে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটিকে পছন্দ করেন সমস্ত কমেন্টগুলো কিন্তু আমি পরে পরে সবাইকে শোনাবো। আমার ভিডিওতে কিন্তু আপনাদের স্ক্রিনশটগুলোকে মেনশন করে দেবো। তাই বন্ধুরা আপনি যদি সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটিকে পছন্দ করেন তাহলে সুন্দর একটি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করার সময় আপনার নাম কি এবং আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু মাস্ট বি বলবেন। যাই হোক বন্ধুরা সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 8 নাম্বার এপিসোড আপনারা যারা দেখেছেন তারা কিন্তু এই ধারাবাহিক নাটকটির 9 নাম্বার এপিসোড ঠিক 3 দিন পরে দেখতে পারবেন। আজকে থেকে শুরু করে 3 দিন অর্থাৎ আপনারা কিন্তু 24 তারিখে এই ধারাবাহিক নাটকটির 9 নাম্বার এপিসোড দেখতে পারবেন। অবশ্যই ধারাবাহিক নাটকটিকে দেখতে হলে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপনাদের লক্ষ্য রাখতে হবে। তার পাশাপাশি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই নাটক সম্পর্কে যদি কোনো আপডেট আসে আমি কিন্তু সবার আগে আপনাদের সাথে শেয়ার করে দেব। এখন বন্ধুরা এর আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছিল সেই সমস্ত কমেন্টগুলোকে পড়ব। অবশ্যই আপনি সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। আগের ভিডিওতে কমেন্ট করেছিল বিউটিফুল বাংলাদেশ কমেন্ট করেছে, আমি সৌদি আরব থেকে দেখতেছি। অসংখ্য ধন্যবাদ বিউটিফুল বাংলাদেশ আপনাকে সৌদি আরব থেকে দেখার জন্য। রাশেদ আহমেদ কমেন্ট করেছে, ইন্ডিয়া ভেরি নাইস রাশিদ আহমেদ খান। সে বলছে ইন্ডিয়া থেকে দেখেছে এবং তার নাম হচ্ছে রাশিদ আহমেদ খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি। এরপরে কিন্তু শামসুল আলম সে লেখছে, আমি কাতার থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ ভাই কাতার থেকে দেখার জন্য। আপনারা যারা প্রবাস থেকে এই নাটকটি দেখতেছেন
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর নাটকটিকে দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করতেছি। সুনীল নাথ সে কিন্তু কলকাতা থেকে কমেন্ট করেছে, সে কিন্তু প্রতিটি এপিসোড দেখেছে এবং প্রতিটি এপিসোডেই তার কিন্তু ভালো লেগেছে। এরপরে কিন্তু সুরাজ আলী সে কিন্তু কমেন্ট করছে, আমি সুরাজ আসাম থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আসাম থেকে আমাদেরকে দেখার জন্য। এরপরে কিন্তু এমডি মাসুদ রানা সে কমেন্ট করছে, ভাই আমি নাটকটা টাঙ্গাইল থেকে দেখতেছি, নাটকটা অনেক ভালো। আমরা কিন্তু জানি যে এই নাটকটি আপনার অনেক ভালো। আপনি যদি এই নাটকটিকে দেখে থাকেন তাহলে কিন্তু ঝটপট একটি কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার নাম কি সেটা অবশ্যই লিখতে হবে। এরপরে কিন্তু একজন ভাই অনেক বড় একটা কমেন্ট করেছেন, এমডি নাসির মোল্লা, সে লিখছে, আসসালামু আলাইকুম ভাই, আমি নাই থেকে দেখতেছি, বাড়ি হচ্ছে ফরিদপুর বোয়ালমারি, মোহাম্মদ নাসির মোল্লা। নাটকটি দেখতে আমাদের অনেক সুন্দর লাগে, সব নাটকেই মাঝে মাঝে নায়িকাগুলো চেঞ্জ হয়ে যায়, এটাই মন খারাপ লাগে। তো এই বিষয়টি কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে, কেননা আমরা একটা নাটকে যে চরিত্রগুলো অভিনয় করে সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত, হঠাৎ যদি সেই চরিত্রগুলোকে পরিবর্তন করা হয় সেটা কিন্তু আমাদের যারা দর্শক আছি তাদের উপর অনেক বেশি ইফেক্ট ফেলে। ইগল টিমের এই কাজগুলোর উপর একটু নজরদারি করা উচিত। যখন একটি কাজ করা হবে সেই কাজটি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত জানি অন্য কাউকে আর না নেওয়া হয়। তো নাসির মোল্লা ভাই আরেকটা কমেন্ট করেছেন, আমি দেখতেছি বরনাই থেকে হচ্ছে ফরিদপুর, এই গোল টিমের নাটক আমার দেখতে খুব ভালো লাগে। সমস্যা একটা, ইগল টিমের নাটকের নায়িকা সেন্স এবং নায়ক চেঞ্জ হয়ে যায় এবং এমন সময় চেঞ্জ হয় নাটকটার সৌন্দর্য নষ্ট করে দেয়। তো ইন্ডিয়া থেকে আব্দুল মজিদ, সুন্দর লাগছে, অসংখ্য ধন্যবাদ আব্দুল মজিদকে। এমডি মোস্তাফিজুর রহমান লিখছেন, ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রাম পূর্ব বর্ধমান অর্থাৎ কুসুমগ্রাম, তো ইন্ডিয়া থেকে কুসুমগ্রাম থেকে দেখতেছেন হচ্ছে আমিনুর রহমান। তো আমিনুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। একজন ভাই কমেন্ট করেছে, এমডি এম শাহজাহান ইসলামে নাকি বিয়ের আগে প্রেম হারাম, তাহলে এই নাটক ইসলামী নাটক কি করে? তো ভাই এই নাটক হচ্ছে একটি বিনোদনের জায়গা, এখান থেকে অবশ্যই আপনি ভালো কিছু দেখবেন, ভালো কিছু শিখবেন, খারাপ বিষয়গুলো আপনি অবশ্যই দেখবেন না, সেগুলোকে পরিহার করবেন। একটা নাটক সাজাতে গেলে অনেক কিছু আছে, সেগুলো মেনটেন করতে হয়, এই বিষয়টি আমিও জানি, আপনিও জানেন। তবে আপনার একটা বিষয় থেকে ভালো মেসেজ কী আছে সেটাই আপনার দেখা উচিত, সেটাই আপনার মনে ধারণ করা উচিত। তো আপনি যে বিষয়টি বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, আমি সেটা বুঝতে পারতেছি, কিন্তু এরপরেও আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি নাটক দেখবেন না। আমি সৌদিয়া থেকে দেখেছি, কেরানীগঞ্জ ঢাকা থেকে। এস এম আলামিন কেরানীগঞ্জ ঢাকা থেকে দেখতেছে, তাকে অসংখ্য ধন্যবাদ কেরানীগঞ্জ ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো শফিক আলম, কোনো নাটকে বেশি পর্বতে ভালো হয় না, সর্বোচ্চ 10 থেকে 12 পর্ব একদমই কোনো জিনিসই ভালো না। তো সে বলতেছে এই নাটকটি যেন তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়, আমি চাচ্ছি নাটকটি শেষ করানো হোক। এমডি মিজান সে কিন্তু কমেন্ট করছে, আমি সব দেখছি, সব দেখবো। আমিও কিন্তু ভাই সবগুলো এপিসোড দেখেছি এবং সামনে যেগুলো এপিসোড আসবে সমস্তগুলোই দেখবো। কারা কারা আমাদের মতন সমস্ত এপিসোডগুলো দেখেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আমার মতন একজন অন্ধ ভক্ত পেয়েছি। আমি কিন্তু ইগল টিমের এই নাটক না